নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। নেশিডাক গল্পের আড্ডায় আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। তোমরা শুনছো সুলেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে পেরু উপেন্দা সিরিজের গল্প হাতুড়ে আততায়ীর রহস্য। এখন শুরু হতে চলেছে গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পটা শোনার পর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আমাদের এই উদ্যোগ পরপর দুটি পর্ব চ্যানেলে প্রকাশিত করলাম একসাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কুইজের প্রশ্নটা শুনে নিয়েছো তো? প্রথম পর্বের শুরুতেই রয়েছে কুইজের প্রশ্ন, যেটা কমেন্ট করে জানাবে এবং বেছে নেওয়া হবে প্রথম 3 জন সঠিক উত্তরদাতাকে। পুরো মাসের শেষে রয়েছে চমকপ্রদ পুরস্কার। তো চলো, ভালো থেকো সকলে। দেরি না করে শুরু করা যাক গল্পের অন্তিম পর্ব। চলে আসি বর্তমানে। সময়টা 2023 কলকাতা। রাজীববাবুর বিজনেস পার্টনার বিক্রম দেশাইয়ের সঙ্গে আমরা আজ দেখা করতে গেছিলাম। ওনার অফিস রয়েছে শেক্সপিয়ার সরণিতে। দীর্ঘ অপেক্ষার পর চেম্বারে আমাদের ডাক পড়ল। পেরু সামান্য পরিচয় পর্ব সেরে বলল, ক্লায়েন্টের কেসটা সলভ করতে গেলে আমায় কিছু প্রশ্ন করতে হবে, সেটা কি এখন করতে পারি? বিক্রম দেশাই তার ল্যাপটপে চোখ দিয়ে বসেছিল। পেরুর কথায় সে প্রথমে কোনো উত্তর দিল না। তারপর মৌনতা ভেঙে বলল, হ্যাঁ, কি প্রশ্ন? আপনার তো বিজনেস পার্টনার, কিভাবে পার্টনার হলেন? বন্ধুত্ব না অন্য কিছু কারণ? দেখুন, রাজীবের সাথে আমার আলাপ হয়ে একটা বিজনেস পার্টিতে। আমার এক বন্ধু ওর একটা প্রেজেন্টেশন দেখেছিল বেঙ্গল চেম্বার অফ কমার্সে। ওর মধ্যে পোটেন্সিয়াল আছে, তাই আমি ওর সাথে একটা জয়েন্ট ভেঞ্চারের প্রস্তাব দিই। ও সেটাতে রাজিও হয়ে যায়। প্রফিট শেয়ারিং রেশিও? জি হ্যাঁ, ওর 80 আর আমার 20। ফান্ডিংটা ও অনেকটা করেছিল, তো তাই। আচ্ছা, আপনি জানেন রাজীব বাবুর হার্টের সমস্যা আছে? হ্যাঁ, পরে জেনেছি। পার্টনারশিপ হওয়ার সময় কিছু ছিল বলে জানা নেই। আচ্ছা, রাজীব বাবুকে এই হুমকি কে দিতে পারে বলে আপনার অনুমান? মানে আপনাদের কোনো বিজনেস রাইভাল আছে এমন কেউ যে ওর প্রাণ নিতে পারে? এখন দেখুন, রাইভাল তো সকলেই, তবে প্রাণ নেবার মতো কাউকে তো দেখছি না। আচ্ছা, রাজীব বাবুর অবর্তমানে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে বা নমিনি করা আছে ওনার শেয়ারে? না। পেরু কথাটা শুনে অবাক হয়ে বলল, সে কি ওনার স্ত্রী নয়? তাহলে উনি হঠাৎ যদি অকারণে মারা যান, সেই শেয়ারের কি হবে? আইনত ওর লিগ্যাল হেয়ার পাবে। তার কোনো উইল আছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে ওর সলিসিটার কেউ থাকলে খোঁজ নিতে পারেন। আচ্ছা, উঠছি আমরা। আচ্ছা, নমস্তে। বলেই পেরু উঠে পড়ল। ও রুম থেকে বেরিয়ে আসতে বিড়বিড় করে বলল পেরু, ও নিজের স্ত্রীকে নমিনি করে যায়নি কেন? ব্যাপারটা অদ্ভুত না? হয়তো ওদের সম্পর্কটা শীতল, বা নেপথ্যে অন্য কেউ আছে যার খোঁজ আমরা এখনো পাইনি। রাজীব ওই হুমকিগুলো নিয়ে বেশি উৎসাহ দেখালো না কেন? সে ওই কারণেই আমাদের ওখানে যায়নি। এদিকে আগন্তুককে পুরবি ছাড়া কেউ দেখেনি। দেওয়ালের কাছে কোনো পায়ের ছাপ নেই। সে সত্যি কাউকে দেখেছিল না, এটা না মনের ভুল? প্রশ্নগুলো ভাবাচ্ছে দাদা। কি একজন ডাক্তারের নাম বলছিল যার ওষুধ খায় পুরবি? ডক্টর PK ঘোষ, মুদিয়ালিতে চেম্বার, ওর কাছে একবার যাওয়া দরকার। আমরা ডাক্তারবাবুর চেম্বার খুঁজে খুঁজে পৌঁছে গেলাম বিকেলের দিকে। সাইকিয়াট্রিস্ট পেরু ওর প্রাইভেট ইনভেস্টিগেটরের কার্ডটা দেখিয়ে বলল, জানি আপনি ক্লায়েন্টের সম্পর্কে বেশি কিছু বলতে চাইবেন না, কিন্তু এর সাথে ওর পরিবারের নিরাপত্তা জড়িত, তাই অনুরোধ রাখছি ওর সমস্যা সম্পর্কে আমাদের একটু বলুন। ডাক্তারবাবু প্রথমে অনেক গড়িমসি করে কাটিয়ে দিতে চাইলেন, কিন্তু পেরু নাছোড়বান্দা। তারপর পেরুকে বেশ খোঁচা মেরে অপমানসূচক কথাবার্তা বলে ভাগিয়ে দিতে চাইল ডাক্তার। পেরু আরও গ্যাঁট মেরে বসে গেল, বলল, ওনার মানসিক রোগ আছে সেটা তো জলের মতো পরিষ্কার, কিন্তু কি সেই সমস্যা সেটা এক্স্যাক্টলি না শুনে আমি উঠবো না। একমাত্র বুলডোজার চালালে উঠতে পারি। আমার একজন বুলডোজার ড্রাইভারের নাম্বার আছে, দেবো? এক সময় মহা বিরক্ত হয়ে ডাক্তারবাবু বললেন, হ্যাঁ বলছি তো, ওর হ্যালুসিনেশন হয়, প্যারানিক। এবার খুশি তো? সেটা নিশ্চয়ই রাজীববাবুও জানেন। বা ওর হাজব্যান্ড জানবে না? ওকে স্যার, ভালো থাকবেন। আর ভালো বিদে হয়, এবার তোমরা উদ্ধার করো আমাকে। মুখ ঘুরিয়ে বিরক্তভাবে বলল ডাক্তার। পেরু স্মিত হেসে ওর চেম্বার থেকে বেরিয়ে আমায় বলল, হিসেব মিলল এবার? আসলে আগন্তুক কেউ নেই, উনি ভুল দেখেছেন, আর সেই জন্য তুমি পাঁচিলের গায়ে কারো পায়ের ছাপ পাওনি। ব্যাপারটা রাজীব গোড়া থেকেই ধরতে পেরেছে, তাই আগ্রহ দেখায়নি।
কিন্তু খবরের কাগজে অ্যাড, তারপর ওই ছবিসহ ওদের হুমকি চিঠি, সেটাও ওই ছবির সাথে মিলে যাওয়া। পুরবী হয়তো নিজেই করেছে, সেটা নিচের অজান্তে। এই ধরনের পেশেন্টদের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে। আর আমাদের মিতির কেসটা ভুলে গেলে, ওর একটা সত্তা হয়তো এই কাণ্ডটা করাচ্ছে। কেউ কখনো ওই পোস্ট বক্সে কাগজের টুকরো ফেলে আসছে, পরে সম্পূর্ণ ভিন্ন সত্তা সেটা তুলে আনছে। ওর মনে হচ্ছে কেউ শোধ তুলছে এইভাবে। ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে, টাকার লেনদেনটা টের পাওয়া যাবে নিশ্চয়ই। কি অদ্ভুত! কিন্তু এটার কারণ কি? অতীতের কোনো পীড়াদায়ক ঘটনা, যেটার জন্য ওর সেলফ ওকে শাস্তি দেওয়ার ছুঁতো করছে। তবে এই থিওরি প্রমাণ করতে হবে। আপাতত এটা শুধু সম্ভাবনা। আমাদের ফ্ল্যাটে ফেরা মাত্র খবর পেলাম দুজন সাসপেক্টকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের শনাক্ত করতে আবার পুরবী থানায় যাচ্ছে, তাই আমাদের আবার তলব পড়ল। পেরু আর আমি ওর বাইকে ফের বেরিয়ে পড়লাম। আকাশে মেঘ জমছিল ধীরে ধীরে, বিকেলের দিকে ঢালবে বলেই মনে হলো। বাইকে যাওয়ার সময় দেখছিলাম আস্তে আস্তে রোদ ঢাকা পড়ছে, কেমন একটা ছায়া ছায়া ভাব। ওকে শনাক্ত করলেন নাকি? কথাটা জিজ্ঞেস করলো পেরু পুরবীকে। আমরা থানায় ঢুকবো, দেখি সে তখন চোখে সানগ্লাস চাপিয়ে বেরিয়ে আসছে। না না, এরা কেউ নয়। লোকটার মুখে ক্ষতের একটা দাগ ছিল। কি, হ্যাঁ, মুখে বসন্ত হলে যেমন হয়, অনেকটা সেই রকম। আর অনেকটা লম্বা ছিল লোকটা। এদের কোথা থেকে ধরেছে পুলিশ? আর কাল রাতে তো রেড করেছিল। ওই ফুটপাতে শুয়েছিল একজন, আর একজন হেঁটে হেঁটে আসছিল আমাদের বাড়ির কাছেই। পাকড়াও করেই সকালে ফোন করেছিল আমাকে। আমি ভালো করে দেখেছি, এরা কেউ নয়। আচ্ছা, লোকটার হাতে একটা হাতুড়ি ছিল, পরনে ওভারকোট, মাথায় হ্যাট, বেশ লম্বা, এরকম দেখতে ছিল লোকটা। আর কিছু মনে পড়ছে? না না না, লোকটার দৃষ্টি আমি কখনো ভুলবো না আমি, পেরুবাবু। চোখ দিয়ে ওর আগুন ঝরছিল, ঘৃণার আগুন। আচ্ছা, একটা অন্য প্রসঙ্গ জিজ্ঞেস করছি। আপনার কটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে? পাসবই বা সব আপডেট আছে? ওই আছে গোটা 7 পাসবই তো এই মাসের শুরুতেই আপডেট করেছি। কেন বলুন তো? এমনি একটু দেখবো। এখন কি আপনার বাড়ি যাওয়া যায়? হ্যাঁ, চলুন না। কথাটা বলল পুরবী। এরপর আমরা ওর বাড়ি পৌঁছে গেলাম। পেরু ওর ব্যাংকের পাসবইয়ের হিসেবপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, বিক্রম দেশাই কেমন লোক? ভালোই তো। কেন হঠাৎ? না, কিছু না। আপনার হাজবেন্ডকে দেখছি না, কোথাও বেরিয়েছেন? এসে যাবে এক্ষুনি, আপনারা একটু অপেক্ষা করুন না, এসে যাবে। তাহলে হল ঘরে যাই, বিলিয়ার্ড খেলি। আপনি খেলবেন? না না, ওসব রাজীব খেলে, আমি ওটা একদম পছন্দ করি না। আমার পছন্দের বিষয় ওই বিদেশি থ্রিলার পড়া। থ্রিলার? ইন্টারেস্টিং। ভুরুকুচকে কথাটা বলল পেরু। কথাটা যে ওর কানে লেগেছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। আমরা বিলিয়ার্ড রুমে গিয়ে বিলিয়ার্ড খেলা শুরু করলাম। আমি বিন্দুমাত্র সুবিধে করতে পারলাম না। আমার বয়স 55। এইসব খেলা কি আর এই বয়সে হয়? স্টিক দিয়ে বল মারতে গিয়ে আঙুলের মাথায় বেকায়দায় লেগে গেল। প্রবল যন্ত্রণায় দেখতে দেখতে আঙুল ফুলে ঢোল। আমি পেরুকে একলা বোর্ডের পাশে রেখে সোফায় বসে পড়লাম। সামনে টিভিটা চালিয়ে দিলাম। খবর শুনতে শুনতে একটা খবর কানে আসতেই কানটা খাড়া হয়ে উঠল। পেরুও দেখি হঠাৎ বোর্ড ছেড়ে পিঠ সোজা করে হাতে স্টিক নিয়ে দাঁড়িয়ে, ওর দৃষ্টি টিভি স্ক্রিনের দিকে। মন্দারমণির কোনো এক হোটেলের গার্ডরুমে এক দারোয়ানের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম দিবাকর চক্রবর্তী। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত বলে মৃত্যুর ধারণা করছে পুলিশ। তবে মৃত ব্যক্তির ঘর থেকে একটি রহস্যময় কাগজ পাওয়া গেছে। একটি হাতুড়ি হাতে একজন বলিষ্ঠ লোক, নিচে লেখা পে ব্যাক টাইম। প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বয় আগের দিন রাতে দারোয়ানের ঘর থেকে একটি ওভারকোট পরা টুপিওয়ালা লোককে বেরিয়ে আসতে দেখেছে, যার হাতে একটি হাতুড়ি ছিল। পুলিশ সন্দিগ্ধ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে। চলে আসব পরের খবরে। এইটুকু দেখে নিয়ে অন্য খবর শুরু হলো। পেরুর মুখ দেখলাম অজস্র চিন্তার বলিরেখা ভিড় জমিয়েছে। বলছি, খবরটা শুনলে পেরু? ম্যাডাম মোটেই ভুল দেখেননি দাদা। আগন্তুক এসেছিল বৃষ্টির আগে। খটখটে জমিতে পায়ের ছাপ কি করে আসবে দাদা? আমরা দুজনেই ওটা মিস করছি। একই লোক বলছো? একই লোক অথবা একই দলের লোক। কে বা কারা এটা করাচ্ছে, এটাই এখন প্রশ্ন। তবে ওই হোটেলের সাথে এই ম্যাডামের কোনো সম্পর্ক থাকলে আশ্চর্য হব না। মন্দারমণি, ওখানে কি ম্যাডাম ঘুরতে গেছিল কোনোদিন?
আমার মনে হচ্ছে ম্যাডামের কোনো অতীত আছে, বুঝেছো, যার সাথে কেসটার লিঙ্ক আছে। হয়তো ঘটনাটা ম্যাডাম ভুলে গেছেন বা অত্যন্ত বেদনাদায়ক বলে বলতে চাইছেন না। অথবা নিজের কোনো স্ক্যান্ডাল ওসবও লোকে গোপন করে, সেটাও তো হতে পারে দাদা। হয়তো সেটা রাজীববাবু জানেন না, উনি যাতে না জানেন সেটার জন্যই ম্যাডাম আমাদের বলেননি। তখনই একটা গাড়ির হর্নের আওয়াজ হলো। এই মনে হয় রাজীব বাবু এলেন। চলো দাদা, বিগ ব্রাদার ঢুকে গেছে। মনে হচ্ছে এখানে না সুবিধা হলে মন্দারমণি ছুটতে হবে। তবে ম্যাডামের প্রাণ বিপন্ন এটা নিয়ে সন্দেহ নেই, আর আমাদের হাতে মোটে একটা দিন। স্টিকটা যথাস্থানে রেখে দিয়ে বলল পেরু। ফিরে যাই পুরনো সময়ে। 2003 মন্দারমণি। নিজের হোটেলের রুমটা চেঞ্জ করতে পূরবী নেমে আসছিল। হঠাৎ একটা চিৎকার শুনতে পেল মেঘলার ঘর থেকে, যেন মেঘলার সাথে তার তুমুল ঝগড়া হচ্ছে। আস্তে আস্তে এগিয়ে গেল পূরবী করিডোরের শেষ ঘরটার দিকে, যে রুমটায় মেঘলা রয়েছে। ডিঙ্গুর সাথে লেগে গেল নাকি ভাবল সে একবার। একটু দূর থেকে ঘরের মধ্যে উঁকি দিতেই চমকে উঠল। হলুদ পুলোভার পরা পুনরের পিঠ দেখতে পেল সে। তুমুল ঝগড়া করছে মেঘলার সঙ্গে। কয়েকটা কথা কানে এলো ওর। তুই আমার নামে এসব কি রটাচ্ছিস? তোর মতলবটা কি বলতো? ওকে সরিয়ে ওর জায়গাটা তুই নিবি, তাই তো? আমি আমি কি রটিয়েছি? তুই কি বলতে চাইছিস বলতো? তুমি ভাজা মাছটি উল্টে খেতে পারো না, তাই না? তুই পূরবীর সাথে কথা বলছিলি, ডিঙ্গো দেখেছে, রাজীব দেখেছে, আর তারপর থেকেই পূরবী আমাকে পাত্তা দিচ্ছে না। একটু সত্যি করে বলতো, তুই কি বলেছিস ওকে আমার নামে? তোদের সম্পর্ক এমনিও টিকবে না। শোন, আমাকে না এসবের জন্য দায়ী করিস না। মেঘলা, খবরদার বলে দিচ্ছি। শাট আপ, যা এখান থেকে, পরে কথা বলবো। তুই এখন ড্রাঙ্ক। পূরবী দরজার কাছ থেকে সরে এলো। পুনরের মুখদর্শন করতে চায় না। দ্রুত নেমে আসতে লাগলো সিঁড়ি দিয়ে। দেখলো দুতলা ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছে একটি হোটেলের ছেলে। পূরবীকে দেখেই সে বলল, রুম খুলে দিয়েছি ম্যাডাম, একবার দেখে নিন। তার খোঁজে অবশ্য একবার পুনর এসেছিল। কয়েকবার রুমে ধাক্কা দিতেই পূরবী দরজা খুলে কটমট করে তাকিয়ে বলেছে, তোর সাথে এখন আমার কোনো কথা নেই, যা তুই ফিরে যা। ফিরে গিয়ে কথা হবে এখানে। যা যা যা, মেঘলার কাছে যা না। পূরবী, তুই কি শিওর? দেখ, ভেবে চিন্তে কথা বল কিন্তু। হ্যাঁ একদম, কোনো দ্বিমত নেই আমার এই বিষয়ে। বলেই দড়াম করে বন্ধ করে দিয়েছিল দরজাটা। একটু পরেই বারান্দায় বেরিয়ে দেখল 3 তলার পার্টি জমে গেছে। ডিঙ্গো কাঁধে করে মেঘলাকে নিয়ে নাচছে। তাকে ঘিরে বিয়ারের বোতল হাতে 3টে ছেলে। পুনরকে দেখে চিনতে পারল সে। চোখে জল এসে গেল ওর। ওকে দেখে ছেলেটা কতটা বেইমান, কত সহজে সবকিছু ভুলে যায়। কি সাংঘাতিক একটা সিদ্ধান্ত নেওয়ার থেকে বেঁচেছে সে। রাতে নিজের মতো সামান্য খাবার রুমেই চেয়ে নিল পূরবী। এই হোটেলের তার আর বিন্দু মাত্র ভালো লাগছে না। কাল সকাল হতেই বেরিয়ে যাবে, নতুনভাবে শুরু করবে সব। সকালবেলা ঘুম ভাঙল। হঠাৎ একটা চেঁচামেচির শব্দ। রুমের বাইরে বেরিয়ে দেখল ডিঙ্গো ঊর্ধ্ব শ্বাসে দৌড়ে যাচ্ছে একটা বারমুডা পরে। মেঘলা রুমের বাইরে বিরাট ভিড়। সিঁড়ি দিয়ে একটা পুলিশের কনস্টেবল উঠে আসছে, সাথে একজন পুলিশ অফিসার। কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে পেরেই পায়ে হাওয়াই চটিটা গলিয়ে মেঘলা রুমে বাইরে গিয়ে দাঁড়ালো পূরবী। ভেতরটা উঁকি মারতেই একটা দৃশ্য দেখে আতঙ্কে হিম হয়ে গেল সে। বিছানার উপর মেঘলার নিথর দেহটা পড়ে আছে, 2 হাত দুদিকে লুটিয়ে, চোখ বিস্ফারিত। গলার কাছে একটা নাইলনের দড়ি, একটা গলায় কালো রিং। বিছানার চাদর তার হাতের একটা মুঠোর মধ্যে, সেটা এলোমেলো হয়ে আছে পুরোপুরি। বুকের কাছে একটা ক্ষত, সেখান থেকে রক্ত বেরিয়ে পোশাক রক্তে মাখামাখি করে তুলেছে। ও, রুমটা লক হবে। কথাটা বললেন পুলিশ অফিসার ভদ্রলোকটি। ও সেটা যা যা ছিল সবার রুম সার্চ করতো। ওই শালা, কার বাড়ি ছিল? হ্যাঁ, কার বাড়ি ছিল? আমার মারবো শালা। পার্টি করছে আরামজাদা। কে কে ছিল তোর পার্টিতে? বল, নাম বল শালা সব কটার। বলছি স্যার, স্যার একটু জল খাবো। ডিঙ্গোর শরীরটা ভয়ে থরথর করে কাঁপছে। দেখল পূরবী। রুমের চারপাশটা দেখল পূরবী। ওদের সঙ্গী সবাইকেই দেখতে পেল সে। পুনরকে দেখতে পেল না। সে আবার কোথায় গেল? চলে আসি বর্তমান সময়ে। 2023 মধ্যমগ্রাম। রাজীববাবুর ঘরে ঢুকে দুজন ডিটেকটিভকে দেখে বললেন,
আরে আপনারা কখন এসেছেন? এই কিছুক্ষণ আগে ম্যাডামের সাথে কথা হয়ে গেছে, আপনার সঙ্গেই কথা বলবো বলে অপেক্ষা করছিলাম। তা চা খাবেন তো? দেখুন, আমি কিন্তু আমার জন্য করতে বলবো। আপনি খান, অসুবিধে নেই। পেরুর কথাটা শেষ না হতেই পূরবী ঘরে এসে ঢুকলো, বলল, শোনো না, তুমি একটু ওদের সাথে কথা বলো। আমার না খুব মাথাটা ধরেছে আজ। আমি রুমে আছি, কেমন? কোনো দরকার হলে ডেকো। সে চলে যেতেই পেরু বলল, আচ্ছা, পরিষ্কার করে একটা কথা জানতে চাইছি, একটু স্পষ্ট উত্তর হলে আমাদের কাজের একটু সুবিধা হয়। আপনি এই থ্রেটের ব্যাপারটা ম্যাডামের হ্যালুসিনেশন ভাবছেন, তাই তো? রাজীব একটা সিগারেট বের করলো তার পকেট থেকে, ধরিয়ে বলল, আপনি ব্যাপারটা অনুমান করেছেন দেখে আমার ভালো লাগলো। ওইসব কাগজ টাগজ ওই বার করেছে। আমি ওর কল লিস্ট থেকে শুধু ওই একটা খবরের কাগজের নাম্বার পেয়েছি, ওই ছাপিয়েছে খবরটা দৈনিকে। কিন্তু এর পিছনের উদ্দেশ্যটা কি সেটাই আমাকে ভাবাচ্ছে। আর আমি যদি বলি ওনার আশঙ্কা অমূলক নয়। এর ভিত্তিটা কি তাহলে? পেরুওকে আজ খবরের বৃত্তান্ত পুরোটা শোনালো, তারপর বলল, মন্দারমণি ম্যাডামকে নিয়ে গেছেন রিসেন্টলি হোটেল ডিপ ব্লু সি। না। যে মারা গেছে ওই দিবাকর চক্রবর্তী লোকটাকে আপনি চিনতেন? কই না তো। এই তো বলেন যে হার্ট অ্যাটাকে মারা গেছে, তাহলে এর সাথে সম্পর্কটা ঠিক কোথায়? আর পেপারের কাটিংটা তো ওখানে কাকতালীয়ভাবে পাওয়া গেছে, আর এটা তো হতেই পারে। ভালো করে ভেবে বলুন, কারণ কাল খুব ভাইটাল দিন, কাল কিছু একটা ঘটবে এটা আমার মনে হচ্ছে। তার জন্যই শর্মাভীত নয়। আমার লাইসেন্স প্রাপ্ত পিস্তলটা সবসময় আমার কাছেই থাকে, সাহস থাকলে সে সামনে আসুক। রাজীববাবু আমাদের জোর করে এক কাপ চা খাওয়ালেন। পেরু চা শেষ করে বলল, একবার ম্যাডামের সঙ্গে দেখা করে যাই। পূরবীর ঘরের দিকে এগিয়ে যেতে পেরু আমার দিকে চাপা গলায় বলল, সে মিলছে না দাদা, আমরা কিছু ওভারলুক করে যাচ্ছি, কিছু গোপন ও বিশেষ তথ্য, কোনো স্ক্যান্ডাল জাতীয় কিছু। ভদ্রমহিলা আমাদের দেখে বললেন, হঠাৎ ফেরত এলেন, রাজীবের সাথে কথা হয়নি আপনাদের? হয়েছে, কিন্তু কিছু একটা। আচ্ছা, আপনি কখনো মন্দারমণি গেছেন বা রাজীব বাবু হোটেল ডিপ ব্লু সি? পূরবী যেন কিছুটা ভাবল, তারপর বলল, না, মানে ওই হোটেলের নাম তো শুনিনি, কিন্তু মন্দারমণি একবার গেছি। সে বহু বছর আগে, বিয়ের আগে, তখন 20 বছর আগে হবে। আমরা তখন স্টুডেন্ট, একটা বন্ধুর বার্থডে পার্টিতে। পেরু হাত বাড়িয়ে চশমা খুলে বলল, আচ্ছা, কোনো অস্বাভাবিক কিছু ঘটেছিল নাকি? ওয়েল, সেখানে একটা ট্র্যাজেডি হয়েছিল। আমাদের গ্রুপের একটা মেয়ে, মেঘলা, তাকে খুন করে আমাদের গ্রুপেরই একটা ছেলে আর কি। পরে পুলিশ ওকে অ্যারেস্ট করে, আদালতে ওর দোষ প্রমাণও হয়, ও যাবজ্জীবন সাজা পায়। ছেলেটির নাম কি? পুনর মাঝি। পুনর? অদ্ভুত নাম। এরকম নাম তো বাঙালিদের মধ্যে কেন, ভারতীয়দের মধ্যেও পাওয়া যায় না। তা ওর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? কোনো আক্রোশ ছিল নাকি আপনার সাথে বা ঝগড়া? হ্যাঁ, ওর নামটা বেশ অদ্ভুত। সত্যি বলতে কি, আমার সাথে ওর একটা সম্পর্ক ছিল, কিন্তু পরে আমি জানতে পারি ও একটা খুনের দোষে অভিযুক্ত। খবরটা মেঘলাই আমাকে দেয়। আই গেস সেই জন্যেই ওই রাতে ওকে খুন করা হয়েছিল। ঘটনাটা পুরো খুলে বলুন। শুধু তাই নয়, আপনাদের সম্পর্কের শুরু থেকে শেষ কিচ্ছুটি বাদ দেবেন না, দয়া করে। পূরবী এইবার তার অতীতের বৃত্তান্ত বলা শুরু করল। তাদের সম্পর্কের শুরু থেকে আরম্ভ করে সেই মেঘলার মৃতদেহ রুমে হাজির হওয়া পর্যন্ত। তখনই রাজীব এসে ঘরে ঢুকল, ওদের কথা শুনে বসে পড়ল সেই রুমে। আচ্ছা, সেদিন পুনরকে আপনি দেখতে পেলেন না সেই রুমে যখন লাশ খুঁজে পাওয়া যায়? তাকে কোথায় পাওয়া যায়? সে তার ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, এমন ভান করছিল অ্যাজ ইফ সে কিছুই জানে না। তাকে খুনি সাব্যস্ত করা হলো। মার্ডার ওয়েপন পাওয়া গিয়েছিল? হ্যাঁ, ছাদে ওর হুড দেওয়া হলুদ জ্যাকেটটা আর একটা রক্তমাখা ছুরি পাওয়া গেছিল। জ্যাকেটের রক্ত লেগেছিল বলে ওখানে ও ফেলে দেয়। আমি ওর রংটা চিনতে পারি, আমি তো ইভেন সাক্ষ্য দিয়েছিলাম আদালতে। ওই জ্যাকেটটা আমি শনাক্ত করেছিলাম। খুনের সময় সম্পর্কে কিছু বলতে পারবেন? আর কে কে ওকে শনাক্ত করে? রাত 1টা থেকে 3টের মধ্যে। হ্যাঁ, আর দারোয়ান পুনরের দাড়ি, চোখে চশমা পরা, হলুদ জ্যাকেট পরা একজনকে বারান্দায় গভীর রাতে দেখেছিল সে। আর রাজীবও তো দেখেছিল, ও তো রাতে বিয়ার কিনতে গিয়েছিল, তখন ওকে দেখতে পায়। তাই তো রাজীব, বলো? হ্যাঁ, ডিঙ্গুই মাঝরাতে এসে বিয়ার খুঁজছিল আর খুব ঝামেলা করছিল। আমি বাধ্য হই একটু ওই দূরের একটা বার থেকে বিয়ারটা আমি কিনতে চাই।
তখনই বারান্দায় দেখতে পাই ওকে। কিন্তু পুনর মেঘলাকে মারলো কেন? মেঘলার সাথে অনেক ছেলের অ্যাফেয়ার চলছিল, ওর আবার পুনরকে মনে ধরে, ওর সাথে শারীরিক মেলামেশাও শুরু করে সঙ্গে সঙ্গে। এদিকে পুনর পূরবীর সাথেও রিলেশনে ছিল। পুনরের সাথে মেলামেশার সময় মেঘলা প্রেগনেন্ট হয়ে পড়ে। তখনই পুনর আবার পূরবীর কাছে ফিরতে চায়। এই নিয়েই ওদের মধ্যে খুব ঝামেলা শুরু হয়। মেঘলা তখন পূরবীর কাছে এসে পুনরের সম্পর্কে বেশ কিছু সিক্রেট বলে ফেলে। তার ক্রোধে আর এদিকে পুনর কখনোই ওই দুশ্চরিত্র মেঘলার সাথে স্থায়ী সম্পর্কে যেত না। রাগের মাথায় ওকে খুন করে বসে আর নিজের খুনের হাতিয়ার লুকিয়ে দেয় ওই ছাদে। তারপর নিশ্চিন্তে রুমে এসে শুয়ে পড়ে। ওই দুজন লোকের যে নজরে পড়ে যাবে সেটা ওর ধারণার বাইরে ছিল। হ্যাঁ, খুনের আগের দিনই আমাকে মেঘলা সব বলেছিল। রায়গঞ্জে পুনরের নামে খুনের অলরেডি একটা মামলা চলছিল তখন। সে বলে দেওয়াতে ওদের দুজনের মধ্যে খুব ঝগড়াও হয়, আমি শুনেছিলাম। ওর কোনো ছবি আছে? এরপর তো পুলিশের সাহায্য লাগবে বলে মনে হচ্ছে। পূরবী একটু পরে একটা ফটো অ্যালবাম বের করলো। কলেজের সময়ের বেশ কিছু পুরনো সময়ের ছবি তাতে। কয়েকটা পাতা উল্টানোর পর একটা গ্রুপ ফটো দেখিয়ে বলল, একটা কালো দাড়িওয়ালা সুদর্শন ছেলের দিকে আঙুল দেখিয়ে বলল পূরবী, এই হলো পুনর। ইস, আমি আবার মিস করে গেছি দাদা। কথাটা আমার দিকে তাকিয়ে বলল পেরু, কি হলো? আরে পুনর কার নাম জানো? থরের আরেক নাম পুনর। সেই থর তোমায় বলেছিলাম, ভাইকিং এর দেবতা। হাতুড়ি দেবতা? ইয়েস স্যার। ছবিটার মানে এখন বুঝলে? বুঝলাম। সে তার বদলা নিতে এসেছে, প্রতিশোধ। যারা যারা তাকে শাস্তি দিয়েছে তাদের নিকেশ করবে সে। সেই জন্যই এই হুমকি। কিন্তু ওর তো যাবজ্জীবন হয়েছিল। এখন অনেক ক্ষেত্রেই 14 বছর হলে আসামিকে ছেড়ে দেওয়া হয়। সে নিশ্চয়ই ছাড়া পেয়েছে, আর খুঁজে খুঁজে সে তার টার্গেটকে বের করেছে। ঠিক আমার ধারণা দিবাকর চক্রবর্তী সেই রাতের সেই দারোয়ান। হয় হোটেলের নাম পরিবর্তন হয়েছে অথবা সে অন্য হোটেলে কাজ নিয়েছিল, তাই রাজীব বাবু তাকে চিনতে পারেননি। পুনর তাহলে ফিরছে। ঠিক আছে, সামনে আসুক, দেখা যাক আর কত দম। তার আগেই সে ধরা পড়বে, চিন্তা করবেন না। আর কোনো গ্রুপ ফটো নেই আপনার সাথে? পুরনো ফটো অ্যালবামে থাকতে পারে, দাঁড়ান আমি দেখছি। বলেই পূরবী উঠে চলে গেল। একটু পরে একটা অ্যালবামের ছবির দিকে আমাদের দৃষ্টি গেল। সেখানে লম্বা দাড়িওয়ালা কোকড়ানো চুলের ছেলে, গায়ে হলুদ হুডি দেওয়া পুলোভার পরে দাঁড়িয়ে রয়েছে। সেই পুনর। পাশে 4 জন নরনারী, যার মধ্যে পূরবী রয়েছে। একজন গোঁফদাড়ি কামানো ন্যাড়া মাথার ছেলে, যার চোখে সানগ্লাস, সেই গ্রুপের একদম বাঁ দিকে দাঁড়িয়ে আছে। পূরবী তার দিকে আঙুল দেখিয়ে বলল, এটা রাজীব। চিনতে পারবেন না, কারণ মাথার চুল সব কামানো। পেরু ছবিটা অ্যালবাম থেকে বের করে বলল, এবার একটু পুলিশের সাহায্য লাগবে আমাদের এই লোকটার ঘাঁটি বের করবার জন্য। আর আপনাদের একটা নতুন জায়গায় শিফট করতে হবে কালকের জন্য। সেটা কোনো ফাঁকা দেখে রিসর্ট হলে ভালো হয়। সেখানেই ফাঁদ পাততে হবে ওকে ধরার জন্য। হোটেল বুক করে কাল আপনারা ছুটি কাটাতে ওখানে যাচ্ছেন, সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। যাবতীয় সব পুরনো বন্ধুদের সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা জানানোর চেষ্টা করুন। সেই হলিডে ডেস্টিনেশন ছবি সহ। ওকে নতুন জায়গায় ডেকে এনে ট্র্যাপ করা সহজ হবে। তাহলে মন্দারমণি যাই। আমার বন্ধুর একটা রিসর্ট আছে ওখানে। কটেজগুলো বেশ ফাঁকা ফাঁকাই আছে। আর এখন তো অফ সিজন যাচ্ছে, বুকিংটাও পেয়ে যাবো আমি কালকে। বেশ, তাই করুন। আমরা মন্দারমণি সুরভি রিসোর্টে গিয়ে উঠলাম। পূরবী রাজীবদের একটা আলাদা ডুপ্লেক্স কটেজ। আমি, এসআই তমাল সাহা আর একজন কনস্টেবল আছি পাশের একটি কটেজে। পুলিশের এই অফিসারকে রাজীবের তৎপরতায় কমিশনার সাহেব পাঠিয়েছেন আততায়ীকে পাকড়াও করতে। পেরু সকাল থেকেই নেই। সে হোটেল ডিপ ব্লু সিতে গেছে স্থানীয় এক পুলিশ অফিসারের সঙ্গে। সেই হোটেলের দারোয়ান দিবাকর চক্রবর্তীর মৃত্যু রহস্যের ব্যাপারে তদন্ত করতে। পেরুর এই শেষ মুহূর্তে আমায় একলা ছেড়ে চলে যাওয়ার যে অভ্যেস, এটা কিন্তু নতুন নয়। তবে রাজীববাবু নিজের কাছে পিস্তল রেখেছেন, আর ওনার একজন প্রাইভেট সিকিউরিটি রয়েছে ওই কটেজের দোতলায় ওদের পাশের ঘরে। মোদ্দা কথাটি হলো, সেই হাতুড়ে আততায়ীর পক্ষে আজ এখানে হানা দেওয়া খুব একটা সুবিধাজনক হবে না বলেই আমার অনুমান। বিকেলের সময় পর্যন্ত নিরুত্তাপভাবেই কাটল। সন্ধ্যের দিকে এসআই তমাল সাহা একটা রাউন্ড মেরে আমাদের রুমে ঢুকতে ঢুকতে বললেন, হোটেলের সিসিটিভি তো দুটোই খারাপ ছিল উপেনবাবু, ধমকে ঠিক করিয়ে এলাম। এখন দেখুন, সামনের গেট আর পেছনের সি বিচের পাঁচিলটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। তারপর একজন কনস্টেবলকে বললেন, এই শোনো, তুমি গিয়ে সিসিটিভির স্ক্রিনের সামনে বসে থাকবে, ওটাই তোমার ডিউটি। আর কিছু দেখলেই আমায় ফোন করবে, তারপর আমার নির্দেশ মতো চলে আসবে, ঠিক আছে?
লোকটা যেন পালিয়ে যেতে না পারে সেটাই দেখবে। কনস্টেবলটি বেশ গাট্টা গোট্টা, সে মাথা ঝাঁকিয়ে সমস্ত আয়োজন দেখতে চলে গেল। রাতের খাবার আমরা খেয়ে নিলাম 9টার মধ্যেই। এদিকে পেরুর এখনও পাত্তা নেই। আমি ওকে ফোন করার চেষ্টাও করলাম, সে আমার ফোন তুললো একবার, বলল, ঠিক আছো তো দাদা? আরে আমি ঠিক আছি, তুমি আসল সময় ডুব মারলে কেন? হ্যাঁ, যাওয়ার কি খুব দরকার ছিল? পুলিশ তদন্ত করছে তো কেসটা। হ্যাঁ, আর তুমি তো একাই 100। সমুদ্রে নাকি ফসফরাস রাতে দেখা যায়, দেখি বিচে শুয়ে শুয়ে তাই দেখতে হবে। হেব্বি হাওয়া দিচ্ছে দাদা। এই তুমি কি হলিডে কাটাতে এসেছো নাকি? হ্যাঁ, মক্কেলকে ভুলিয়ে ভালিয়ে তাই নিয়ে এলে? এটা কিন্তু নন এথিক্যাল কাজ পেরু। আরে তুমি একাই সামলে দেবে, তুমি গ্রেট উপেন্দা। একটু পরে বৃষ্টি নামবে, বিচে ভিজে ভিজে সমুদ্র দেখার লোভ সামলাতে পারলাম না, সরি দাদা। আমি রাগে কিরমির করতে করতে ফোনটা কেটে দিলাম। আজ বৃষ্টির পূর্বাভাস ছিল। সন্ধ্যের পর আকাশ মেঘলা হয়ে আসছিল। রাত যতই বাড়তে লাগলো ততই ঘন মেঘ আকাশে জমতে শুরু করলো। একটু পরেই গুড়গুড় করে মেঘের ডাক শুনতে পেলাম। রাত্রি 10টা নাগাদ একটা হালকা ঝড়ও উঠল। আমি বারান্দার দিকে গিয়ে দাঁড়িয়ে দেখলাম ঝুপ করে চারিদিকে অন্ধকার হয়ে গেল। সর্বনাশ, এ তো কারেন্ট গেল বলে মনে হচ্ছে। চেঁচিয়ে উঠলেন এসআই সাহেব। তারপর চিৎকার করে একটি হোটেল বয়ের দিকে তাকিয়ে বললেন, ওই, তোদের জেনারেটর নেই? হ্যাঁ স্যার, আছে, চালিয়ে দেবে। কড়কড় শব্দ করে দুটো বাজ পড়ল পরপর, আর সেই বিদ্যুৎ ঝলকে আমি দেখলাম অনেকটা দূরে পাঁচিলের উপর থেকে লাফ দিয়ে একটা ছায়া মূর্তি হোটেলের পিছন দিকে ঢুকলো আর পাশের ঝোপে মিলিয়ে গেল। এসআই সাহেব, এসআই সাহেব, ওই কেউ পাঁচিল টপকালো ওই দিকটায়, ওই দিকে। আমি আঙুল দিয়ে জায়গাটা দেখালাম। সে নেমেছে একটা জঙ্গল ঘেরা জায়গায়। সেদিকে কোনো কটেজ নেই, জঙ্গল আর কয়েকটা শাল গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, যদিও অন্ধকারে কিছুই ঠাহর হচ্ছে না। এসআই সাহেব তাদের টর্চটা ওইদিকে তাক করলেন। কিছু দেখা গেল না। কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে গেলেন ওইদিকে। আমি আর একজন কনস্টেবল এগোলাম তার পিছু পিছু। আমার একটা নান চাকু আছে, থাকে সবসময়, সেটা পিঠে গোজা রয়েছে, প্রয়োজনে বের করব। ঝোপঝাড় ভেঙে এগিয়ে যেতে যেতে এসআই এর টর্চের আলো একটা লোকের উপর গিয়ে পড়ল। সে তখন দৌড়ে একটা পরিত্যক্ত নির্মায়মান কটেজের দিকে যাচ্ছিল। লোকটার পরনে ওভারকোট, মাথায় হ্যাট। ওই, কে ওখানে? দাঁড়াও, দাঁড়াও, আই সে স্টপ, আমি কিন্তু নইলে গুলি করব। লোকটা এক লাফে কটেজের খোলা দরজা দিয়ে ভেতরে ঢোকার জন্য লাফ দিল। সাথে সাথে গর্জে উঠল এসআই এর রিভলভার। পরপরই ঘরের ভেতরে একটা চাপা শব্দ, কেউ যেন হুমড়ি খেয়ে পড়ল। জেনারেটরের আলোটা তখনই জ্বলে উঠল আর পর মুহূর্তে নিভে গেল। সালা, কোন আকেলে যে এই হোটেলে উঠলো মিস্টার পাল কে জানে। আসুন। বলেই এসআই দৌড়ে গিয়ে ঢুকলো সেই কটেজের ভেতরে। অন্ধকারে চারিদিকে টর্চ মারতে মারতে আমরা এগোচ্ছি। কটেজটা বেশ বড়। এটা একটা কমিউনিটি হল, সাথে একটা করিডোর, সেখানে গোটা চারেক রুম রয়েছে। আমরা হল ঘর দিয়ে ঢুকলাম। প্রথমে এসআই, তারপর আমি, আর আমার শেষে কনস্টেবল। অন্ধকার ঘরটার মধ্যে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল লোকটা পাশ থেকে ঝাঁপ দিয়ে মাথায় হাতুড়ি বাড়ি বসিয়ে দেবে না তো। বুকের ভেতরটা ধক করে উঠল। হলঘরটা শেষ হতেই অপ্রশস্ত করিডোরের সামনে এসে দাঁড়ালাম। দুপাশে দুটো করে মোট 4টে ঘর। এসআই করিডোরের সামনে এসে বললেন, কনস্টেবল লাহা, তুমি টর্চ জ্বালিয়ে ঘরগুলো সার্চ করো। ইয়ে স্যার, আপনি গেলে ভালো হতো না? শাট আপ, যেটা বলছি করবে। সে ভয় ভয় টর্চ নিতে যাচ্ছিল। আমি বললাম, আমাকে দিন, আপনাদের উইপন আছে, সুবিধে হবে। পা টিপে টিপে প্রথম ঘরটায় ঢুকলাম। ঘরটা আবর্জনায় ভর্তি, প্লাইয়ের টুকরো, পুরনো বস্তা, রঙের কৌটো ডাই করা। ভালো করে টর্চ ঘুরিয়ে আস্তে আস্তে যাচ্ছি। তখন একদিকে দৃষ্টি গেল আমার। করিডোরের মধ্যে 2-1 ফোঁটা রক্ত, সেটা চলে গেছে একদম শেষের রুমে। সেই ঘরে ঢুকে সেই রক্তের ফোঁটা টর্চের আলো দিয়ে পিছু করতে করতে পৌঁছে গেলাম একটা বড় প্লাস্টিকের বালতির দিকে। সেটা একটা চাপা দিয়ে ঢাকা। বালতিটার ভেতরে অনায়াসে একটা লোক ঢুকতে পারে। এসআই এক ঝটকায় সরিয়ে দিতেই ভেতরে দেখলাম একটা র্যাটল স্নেকের মতো কুণ্ডলি পাকিয়ে লোকটা বসে আছে জবুথবু হয়ে। আজ তোর খেলা শেষ, বেরো। হুঙ্কার দিয়ে উঠলেন এসআই সাহেব। আর তখনই একটা গাড়ি এসে থামলো হোটেলের সামনে। একজন নেমে ছুটতে লাগলো রিসর্টের ভেতরে। শব্দের যাত্রা পুরোবিদের কটেজটার দিকে। হচ্ছেটা কি?
লোকটা ততক্ষণে বেরিয়ে এসেছে। ওর পায়ে একটা গুলি লেগেছে, সেখানে স্পষ্ট রক্তের দাগ দেখতে পেলাম। তাকে দূর থেকে যতটা লম্বা লাগছিল এখন ততটা লাগছে না। মুখে একরাশ ভীতি। এই লোকটাই যে এত কাণ্ড করে বেড়াচ্ছে দেখেই বোঝা যায় না। এই, তোর নাম কি রে? আর তোর সাথে কে কে আছে? জলদি বল। ওর মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করলো এসআই। বলছি স্যার, বলছি স্যার, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এই, একে গাড়িতে তোলো, কুইক, বলল এসআই। তখনই একটা মেয়েলি কণ্ঠের আর্তনাদ শোনা গেল দূরের রিসর্ট থেকে। পরপর গুলি চলার আওয়াজ দুবার। স্যার, কে ওটা? পুনর। বলল লোকটা পেছন থেকে, তারপর হো হো করে হেসে উঠল। কনস্টেবলের কাছেই লোকটাকে রেখে আমরা দুজন ঊর্ধ্বশ্বাসে ছুটলাম পুরবীদের কটেজটার দিকে। নিচে সিঁড়ির কাছে গিয়ে দেখি আরেকজন কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখেই এসআই বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? মজা দেখছো? অল্প গাছ। বলেই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আমিও ছুটছি ওর পিছু পিছু, হাতে নানচাকু নিয়ে। পুরবী রুমের সামনে আসতেই কারেন্টটা চলে গেল। দৃশ্যটা দেখে আঁতকে উঠলাম। রুমের বারান্দার কাছে মেঝেতে পড়ে রয়েছে পুরবীর দেহ। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। কাঠের দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখলাম মেঝের উপর পিঠের দিকে গুলিবিদ্ধ কাতরাচ্ছে। ইনি রাজীবের বডিগার্ড। তখনই শুনলাম ভেতরের ঘর থেকে আবার একটা বন্দুকের আওয়াজ। তারপরেই একটা ধস্তাধস্তির আওয়াজ। কারা যেন মারামারি করে মেঝেতে পড়ে গেল। চাপা একটা শব্দ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আমরা ধাক্কা মেরে মেরে ভাঙার চেষ্টা করতে বিফল হলাম। এসআই সাহেব বন্দুক তাক করে গুলি চালাতেই যাবেন, আর ঠিক তখনই খট করে একটা আওয়াজ হলো। আস্তে আস্তে, সব মিটে গেছে, কেউ লেফট রাইট করবে না। কানে এলো পরিচিত একটি গলা, সরেস অথচ গম্ভীর। দরজা খুলে বেরিয়ে এলো তিনজন লোক। প্রথমে রাজীব, তার হাত পেছনে বাঁধা একটা নাইলনের দড়ি দিয়ে। সেই দড়িটা ধরে আছে একটি গেঞ্জি পরা অদ্ভুত দর্শন লোক, যা সারা মুখে বসন্তের দাগে ভর্তি। সবার পেছনে সেই লোকটা যার গলাটা আমি শুনেই চিনতে পেরেছি, বন্ধুবর পেরু। তারপরে দেখছো কি? ম্যাডামকে জল ছিটিয়ে জাগিয়ে তোলো, ও কিচ্ছু হয়নি। এতদিন পর পুরনো লোককে দেখে চিনতে পেরেছে, ভয়ে একটু নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে। আর এসআই সাহেব, ওকে গাড়িতে তুলুন আর এই বেচারার জন্য অ্যাম্বুলেন্স ডাকুন। রাজীবের প্রাইভেট সিকিউরিটি পুনরের সঙ্গীকে অ্যাম্বুলেন্সে কনস্টেবল দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে স্থানীয় হসপিটালে। একটা পুলিশের ভ্যান এসে ঢুকলো রিসর্টের সামনে। তার আওয়াজ শুনতে পেলাম। এসআই তমাল সাহা আর একজন কনস্টেবল রিসর্টের অফিস ঘরে পায়চারি করছেন। ওসি সাহেব আসছেন একটা গাড়ি নিয়ে। ঘরের মধ্যে পুনর এক প্রান্তে অপরাধীর মতো বসে আছে। একটু দূরে পুরবী বসে আছে, আর তার হাতে একটা রুমাল। অশ্রুসিক্ত চোখে সে ক্রমাগত চোখের জল মুছে যাচ্ছে। পেরু যথারীতি হোটেলের একটা বয়কে ডেকে 4 প্লেট পকোড়ার অর্ডার দিয়েছে এই মাঝরাত্রিরে। হোটেলের ম্যানেজার একটা বারমুডা পরে ভয়ার্ত চোখে কাউন্টারে বসে আছে। সে আজ বিস্তর গোলাগুলির আওয়াজ শুনে সন্ত্রস্ত। এই জটলার মধ্যে মুখ খুললেন এসআই সাহেব। এত বড় রিসর্টের ব্যবসা চালাচ্ছেন, ডিজি নেই কেন? লাইসেন্স বাতিল করে দেবো, ভালো হবে। পেরু মুচকি হাসলো, যেন বলতে চাইল এই পয়সা আর রাজনীতি প্রবল দুনিয়ায় আপনার একার ক্ষমতা আছে এই রিসর্ট বন্ধ করার। ম্যানেজার লজ্জিত ভঙ্গিতে বলল, ডিজি তো আছে স্যার, খারাপ হয়ে গেছে, এই 2 দিন আগেই ঠিক করে নিচ্ছি। এসআই পেরুর দিকে তাকিয়ে বলল, একবার আপনি দয়া করে সুতো ছাড়বেন না পায়ে ধরতে হবে? তখন থেকে তো আপনার দাদা আপনাকে সেরেই যাচ্ছে। বলছি শাহবাবু, বলছি কেসটা শুরু থেকেই পুনরের দিকে ঘুরেছিল একতরফাভাবে, কিন্তু তদন্ত করতে আমার কিছু খটকা লাগে। এক দারোয়ানের মৃত্যুতে রাজীব তাকে চিনতে পারলো না কেন? কেন বলল কখনো মন্দারমণি যায়নি? সে কি কিছু আড়াল করতে চাইছে? কিন্তু পুরবী ম্যাডাম সহজেই মন্দারমণির ব্যাপারটা বললেন, গ্রুপ ফটো দেখলেন। তখনই রাজীবের পানসে মুখটা আমার নজরে এসেছিল। 2, দারোয়ান মৃত্যুর কারণ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হার্ট অ্যাটাক। এবার আততায়ীর প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী এসেছিল রাত 10টার পর। তার চলে যাওয়ার পর ঘরে একটি থরের ছবি পাওয়া যায়। আমার খটকা লাগলো, আততায়ী কি এতই বোকা যে সেই মৃত্যুকে তার নামের হত্যা বলে চালাচ্ছে, নাকি ওভার কনফিডেন্ট? এইবার পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃতের রক্তে অতিরিক্ত মাত্রা ইনসুলিন আর ফুসফুসে ক্লোরোফর্ম। মৃত্যুর সময় আনুমানিক রাত্রি 8টা। এই সময় তার ডিউটিতে শিফট চেঞ্জ করবার সময়।
তাকে গেটে না দেখে সবাই ভেবেছে সে খারাপ আবহাওয়া দেখে আগেই বাড়ি চলে গেছে। মৃত্যুর কারণ সম্ভবত হাই ইনসুলিন রক্তে ঢুকিয়ে দিয়ে হার্ট অ্যাটাক। কারণ অতিরিক্ত ইনসুলিন শরীরে ঢুকে গেলে রক্তে শর্করা নেমে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া বলে একটা অবস্থা হয়। তাতে রোগী অজ্ঞান, কোমা অথবা মৃত্যুর শিকার হতে পারে। এই হত্যাকারী নিশ্চয়ই হাতুড়ি লোকটা নয়, কারণ সে হাতুড়ি নিয়ে আসবে। এই লোককে তাহলে কে পাঠাবে? নিশ্চয়ই এমন একজন যে কোনো গোপন সংবাদ জানে অথবা আড়াল করতে চায়। আমি পুলিশ স্টেশনে গিয়ে পুনরের পুরনো কেসটা ঘেটে জানতে পারি দুজন প্রত্যক্ষদর্শী ছিল পুনরের ওই ঘর থেকে বেরোতে দেখা। এক ওই দারোয়ান, দুই রাজীব, আর ছিল ফিঙ্গারপ্রিন্টস। মৃত্যুর হাতিয়ারে পুনরের হাতের ছাপ। রাজীব পুরবীকে ভালোবাসত, সুতরাং পুনর ওর রাস্তা থেকে সরে গেলে পুরবীকে পাওয়ার রাস্তা ওর সুগম হয়। এদিকে বডির কাছে ছবি পাওয়া গেলে হত্যার দায় গিয়ে পড়বে পুনরের উপর। এবার তাকে পাকড়াও করতে পারলেই হত্যার দায় পুনরায় জেলে ঢোকানো যাবে। ছবিটা দিয়ে হত্যাকারী একটা কাঁচা কাজ করে ফেলেছিল, কারণ ওটা থেকেই আমার রাজীবের দিকে সন্দেহটা আরও পাকা হয়। আমি খোঁজ নিয়ে জেনেছি পুনর ওই দারোয়ানের কাছে হুমকির চিরকুট পাঠাচ্ছিল। ওই দিন তার ওখানে আসার কথা ছিল। আমার ধারণা রাজীব তলায় তলায় ওর সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা জানে আর লোক লাগিয়ে দারোয়ানকে খুন করে পুনর আসার আগে। পরের খটকাটা আমার লাগে কোথায়, এরপর সেটাই আসছি। আরও একটা চালে ভুল করেছিল রাজীব। সে বলেছিল যে মেঘলা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল পুনরের সঙ্গে মেলামেশা করে। সেই কথাটা সে কীভাবে জানল? আমি সেটা অন্য পথে জানার চেষ্টা করলাম। একদিন পুরবী ম্যাডামকে জিজ্ঞেস করলাম, তিনি কিছু জানতেন না। মেঘলার সবচেয়ে কাছের বন্ধু ছিল ডিঙ্গো। তার সঙ্গে ফোনে আলাপ করি, জানতে পারি সে প্রেগনেন্ট ছিল, সেই ব্যাপারেও সেও কিছু জানতো না। এবার পোস্টমর্টম রিপোর্ট বলছে সে প্রেগনেন্ট ছিল না। এবার কথা হলো রাজীব তাহলে এই মিথ্যা কথাটা কেন বলল? আমি দুটো সিদ্ধান্তে আসি। এক, হয় মেঘলা মিথ্যে বলেছে ওর কাছে, নতুবা রাজীব মিথ্যে বলছে। ডিঙ্গোর সঙ্গে কথা বলে আরও জানতে পারি সেই রাতে মন্দারমণিতে মেঘলাকে নিমন্ত্রণ করার জন্য পুনর নয়, পিড়াপিড়ি করে রাজীব। অসম্ভব, এটা এটা হতেই পারে না। এটাই হয়েছে। এর কারণ জিজ্ঞেস করতে ডিঙ্গো আরও বলেছে মেঘলা একসাথে দুজন ছেলের সঙ্গে রিলেশনে ছিল, তার মধ্যে রাজীব একজন। ওরা প্রায় ঘুরতে যেত, একসঙ্গে হোটেলে ভাড়া করে থাকতো। এইসব কারণের জন্যই ডিঙ্গোর সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়ে যায়। আমার ধারণা মেঘলা যখনই বুঝতে পারে ডিঙ্গোর পরে এবার রাজীব ওকে ছেড়ে দেবে, ও একটা মোক্ষম চাল দেয়। ওই মিথ্যেটা বলে যে ওর গর্ভে আসতে চলেছে রাজীবের সন্তান। ওকে ব্ল্যাকমেল করা শুরু করে। এদিকে পুরবীর প্রেমে তখন রাজীব পুরো দিওয়ানা, যে কোনো মূল্যে ওকে লাভ করতে হবে। ও একটা প্ল্যান করে, এক ঢিলে দুই পাখি সাপ। ওই জন্মদিনের পার্টির একটা অংশ ও ফান্ডিং করে ওর নিজের থেকে, কারণ ডিঙ্গোর এই হোটেলে ঘর নিয়ে পার্টি করার মতো অত টাকার জোর ছিল না। আমার ধারণা সে রাতের বেলা ঘুমের ওষুধ মিশিয়ে পুনরকে বেহুশ করে দেয়, কারণ পুরবী বলেছিল পরদিন তার ঘুম ভাঙতে দেরি হয়েছিল। আর রাজীব নিশ্চিন্তে তার হলুদ জ্যাকেট পরে, গ্লাভস পরে, একটা ফল কাটার ছুরিতে ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লুকিয়ে মেঘলার ঘরে যায়। তাকে একটা নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে প্রথমে হত্যা করে, তারপর তার প্ল্যান মাফিক ছুরি দিয়ে বুকে আঘাত করে। এইখানেও আমার একটু আশ্চর্য লাগছিল যে প্রথমে শ্বাসরোধ, পরে ছুরি কেন? তাহলে কি দুজন খুনি? পরে তার উত্তর পেয়ে গেলাম যখন রাজীব বলল যে সে মাঝরাতে বিয়ার কিনতে বেরিয়েছিল, কিন্তু ডিঙ্গোর কাছে আমি জানি সেই রাতে রাজীব তাকে বিয়ার দেয়নি। সে চাইনি তো দেবে কেন? যেহেতু খুনের হাতিয়ার হলুদ জ্যাকেট ছাদে পাওয়া যায়, আমি কনস্পিরেসিটা এবার বুঝতে পারলাম। রাজীব মেঘলাকে হত্যা করে, তারপর দাড়ি গোপ লাগিয়ে ওর ঘর থেকে বেরিয়ে আসে। এই অবস্থায় দারোয়ান ওকে দেখে পুনর্ভাবে। সে তারপর ছাদে যায়, ছুরি আর জ্যাকেট লুকিয়ে সে তার নিজের ব্যাগ নিয়ে নকল গোপদারি আর হাতের গ্লাভস ক্রাইম সিন থেকে দূরে ফেলে আসতেই বিয়ার আনার নাম করে হোটেল থেকে বাইরে বেরোয়। ওই অবস্থায় দারোয়ান তাকে দেখে ফেলে। সামান্য সময়ের ভুলচুকে রাজীব দারোয়ানের মাধ্যমে তার আলিবাই প্রতিষ্ঠা করে। উঠে সে নিজে পুনরকে দেখেছে বলে সাক্ষ্য দেয়। এবার আমি পুনরকে বলবো আমার এই এতখানি প্রক্ষেপের কোনো ভুল ত্রুটি তাহলে ধরিয়ে দিতে। এসআই তমাল সাহা এবার বলে উঠলেন, বলুন বলুন, চুপ করে থাকবেন না। তা ব্ল্যাকমেল নাকি অন্য কিছু? এসব পে ব্যাক টাইম ফাইমের মানে কি? দেখুন, ও আমার সাগরেদ না, ও আমার বন্ধু, আমার প্রাণাধিক প্রিয় বন্ধু ও আমার। পুনর এই প্রথম মুখ খুলে কথাটা বলল। তার মাথাটা অর্ধনিম্ন,
চোখে প্রাণ শক্তি যেন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এই কেসের একজন প্রধান সাক্ষী ডিঙ্গো, তাই তো দুর্ভাগ্যবশত যার পায়ে একটা গুলি লাগছে। আসলে আমি থানায় গিয়ে তথ্য সংগ্রহ করতে করতেই দ্রুত সব কিছু ঘটে গেল, সামলাবার সময় পাইনি। মেখলার পোস্টমর্টম রিপোর্টটা হাতে পেয়েই আমি পুরো ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারলাম। পুলিশের একটা জিপে করে এখানে এসে পৌঁছলাম। দূরে পূরবী ম্যাডামের ঘরে ঢোকার আগেই ম্যাডামের চিৎকার শুনতে পাই। পৌঁছে গিয়ে দেখি ম্যাডাম পড়ে আছে, ঘরের ভেতর সিকিউরিটি গুলিবদ্ধ। ওদিকে কেউ একটা দৌড়ে ভেতরে রাজীবের ঘরে ঢুকে গেছে। বারান্দার রেলিংয়ের পাশের পাইপটা দেখি বুঝতে পারি পুনর ওই রাস্তা দিয়েই উঠে এসেছে, সন্তর্পণে ঢুকে গেছে ঘরে। তারপর তার সঙ্গে সিকিউরিটির ধস্তাধস্তি শুরু হতেই সিকিউরিটির হাতের বন্দুক থেকে সে নিজেই গুলিবিদ্ধ হয়। সেই ভয়ানক দৃশ্য দেখেই ম্যাডাম অজ্ঞান হয়ে যান। ওদিকে রাজীব তাকে গুলি করে লক্ষ্যভ্রষ্ট হয়, ভয় দৌড়ে যায় ভেতরের ঘরে। পুনর সিকিউরিটির বন্দুক ছিনিয়ে নিয়ে সেই ঘরে ঢুকে পড়ে, আর আমিও দৌড়ে ঢুকে যাই সেই ঘরে। ঢুকেই দেখি দুজন মুখোমুখি, দুজনের হাতেই বন্দুক। আমি কিছু করার আগেই পুনর রাজীবের বন্দুকের দিকে তাক করে ফায়ার করে। ওর বন্দুক ছিটকে যায়। আমি ওর দিকে বন্দুক তাক করি, দরজাটায় ছিটকিনি দিয়ে বলি, তুমি তো খুনি নও পুনর, এটা করো না। না, এই জানোয়ারটা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি বেঁচে আছি শুধু প্রতিশোধ নেব বলে। ওর কনফেশন না, ও শাস্তি পাক। এক মুহূর্তে ওকে মুক্তি দিয়ে দিও না পুনর। আমার কথাটা ওর মনে ধরলো। ও বন্দুক ফেলে দিয়ে একটা দড়ির টুকরো দিয়ে ওর হাত পিটমোড়া করে বাঁধল। তারপর আমরা দরজা খুলে বেরিয়ে আসি। জেলের মধ্যেই একটা অ্যাক্সিডেন্টে গ্যাস সিলিন্ডার ফেটে আমার মুখের অর্ধেকটা পুড়ে যায়। নিজেকেই চিনতে পারছিলাম না, মরেই যেতাম, কোনোভাবে বেঁচে গেলাম। হতাশায়, জীবনের প্রতি ঘৃণায় নিজেকে শেষ করতে গেলাম, পারলাম না। মাঝে আবার শরীর খুব খারাপ হলো, হাসপাতালে ভর্তি হলাম। শুনলাম দেহে বাসা বেঁধেছে মারণ রোগ। আমার হাতে সময় কমে আসছিল। আমি বুঝতে পারছিলাম হয়তো বড় জোর মাস দুয়েক। আমার আবেদনের ভিত্তিতে আমার শারীরিক অবস্থা বিবেচনা করে আমার সাজা কমিয়ে দিয়ে আমাকে মুক্তি দেওয়া হলো। আমার মুক্তির দিন আমি দেখি যে একটা স্কাউন্ড্রেল আমার জন্য অপেক্ষা করছে জেলের বাইরে। তাকে দেখে আমার চোখে জল চলে এলো। ডিঙ্গো, সে আমায় তার বাড়িতে নিয়ে গিয়ে তুলল। তার চিকিৎসায় আমি সাড়া দিলাম। বুঝলাম যেতে আমাকে হবেই, তবে লড়াইটা একটু লম্বা হলো। একদিন মনে হলো কপালে খনির দাগ নিয়ে আমি পৃথিবী ছেড়ে যাব না। যারা যারা আমাকে ফাঁসিয়েছে আমি তাদের এই চক্রান্ত সবার সামনে আনব। আমার উদ্দেশ্য ছিল একটাই, ওদের ভয় দেখিয়ে ওদের নিজেদের মুখেই ওদের দোষটা স্বীকার করানো, তারপর সেটা সর্বত্র ছড়িয়ে দিয়ে নিঃশব্দে পৃথিবী থেকে বিদায় নেব। ডিঙ্গোর কাছে কিছু টাকা ধার চেয়ে খবরের কাগজের ছবিগুলো ছাড়ি, যাতে আমার হুমকিগুলোর বহুগুণ বেশি প্রভাব পড়ে ওদের ওপরে। এটাই ছিল আমার প্ল্যান। হোটেলের বয়দের টাকা দিলেই তারা মদ এনে দেয়। কেন সেই রাতে রাজীব বাইক নিয়ে একা বেরিয়েছিল সেটা নিয়ে চাপ দেওয়ার আগেই দেখি দারোয়ান তো মরে পড়ে আছে। এদিকে পূরবী এখানে রিসর্টে এসে উঠেছে। আমি তো উল্লসিত হয়ে উঠলাম। ভাবলাম রাজীবকে চেপে ধরলেই সে সব কিছু উগড়ে দেবে, কিন্তু সেখানে পুলিশের পাহারা আছে জানতে পেরে আমি ডিঙ্গোকে ডেকে পাঠালাম, আর আমার টুপি আর কোটটা পরিয়ে পুলিশকে বিভ্রান্ত করার প্ল্যানটা করলাম। কিন্তু এখানেই আমার খারাপ লেগেছে। আমার জন্য ওর পাটা জখম হলো। আসলে ও আমার প্রকৃত বন্ধুর মতোই এত ভালোবাসে আমাকে। আমি জানতাম যে আমি যা বলবো তাই করবে। প্রতিহিংসার বড্ড ঝুঁকি নেওয়া হয়ে গেছে ওর কাছে। আমি সারা জীবনের জন্য অপরাধী হয়ে গেলাম। ও ভালোই আছে, গুলিটা সামান্য পা ঘেঁষে চলে গেছে, বলল এসআই সাহেব। এরপরই একটা গাড়ি ঢুকলো। ওসি সাহেব এগিয়ে এসে পেরুর সঙ্গে করমর্দন করলেন। পুনর আর পূরবী দুজনকেই বললেন থানায় যেতে হবে। ওরা এসি সাহেবের থেকে একটু সময় চেয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে হলঘরের একটা প্রান্তে চলে গেল। পাশের রেলিংয়ে হাওয়া খাওয়ার ওছিলায় আমি ওদের কথা স্পষ্ট শুনতে পেলাম। পুনর, তুমি কেমন আছো এখন? বলল পূরবী ধরা গলায় চোখের জল মুছতে মুছতে। ভালো নয় যেন, একটুও ভালো না। শরীর আমার সঙ্গ দেবে না।
জানান দিচ্ছে, তবে এখন আগের থেকে অনেক হালকা লাগছে, অনেক হালকা লাগছে। আমার সময় ফুরিয়ে আসছে পুরবী। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, সত্যি আমি বুঝতে পারিনি। এইসব কথা আমি বহুদিন আগেই ফেলে এসেছি পুরবী। তবে হ্যাঁ, মৃত্যুর আগে না নিজের কাছে প্রমাণ করে গেলাম যে আমি দোষী নই। আমার আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না আমার। কালী কালী মরে যাওয়ার কথা কেন বলো তুমি? বেঁচে থাকার কথা বলতে পারো না? কেন একটা ঘৃণ্য জীবনকে টেনে টেনে কত লম্বা করবে পুরবী। এবার আমাকে মুক্তি দাও। না 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 না, এরকম করে বলো না। তোমার আমি কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। আমি আমি তোমায় আবার আগের মতো করে এরকম করে বলো না তুমি। পুরবী, আমি হাল ছেড়ে দিয়েছি, আমি আর পারছি না। তাছাড়া তুমি নিজের কথা ভাবো, তোমার বর আছে, পরিবার আছে, তাদের কথা ভাবো। না না না, আমরা কেউ নেই পুরো, কেউ নেই। আমরা কেউ কারোর জন্য নয়, বিশ্বাস করো। I don't matter to anyone. আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সব ট্রিটমেন্ট আমি করাবো। তোমায় আর আমি হারিয়ে যেতে দেবো না। আর নয়, আর না, আর না পুনঃ। তোমার মনে আছে আমাদের পাশাপাশি ফ্ল্যাট ছিল? হ্যাঁ, মনে আছে তোমার? এই দেখো না, আমার দিকে তাকাও না, তাকাও। মনে আছে আমি তোমার জামা পরে ঘুরে বেড়াতাম ছোটবেলায়? আমি তোমায় কথা দিচ্ছি পুনঃ, আমি তোমার ছোটবেলার সব স্মৃতি তোমায় আবার ফিরিয়ে দেব। তোমায় আমি সব ফিরিয়ে দেবো। সে হারিয়ে যাওয়া দিনগুলো আমি তোমায় আবার ফিরিয়ে দেবো। তুমি আমাকে ছেড়ে যেও না। পরের কথাটা কান খাড়া করে শুনবো। পেরু আমার হাত ধরে টেনে নিল বেড়াল ছানার মতো, বলল, আরে কি করছো কি দাদা? প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে তো নাকি, সেটাকে রেসপেক্ট করো। চলো যাই। ভোরতে চললো, কোথায় যাবে? থানায় যাবে না? আরে পেরুকে ইন্টিমিডেট করতে কেউ পারেনি কোনোদিন, পারবেও না। সব পরে হবে। চলো সমুদ্রে দেখতে যাবো ফসফরাস। আমি ক্লান্ত প্রাণাক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। চলো ভাগি। আমি আর পেরু হেঁটে হেঁটে বালুচরে পৌঁছে গেলাম সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি। ঢেউয়ের উপর ঢেউ ভাঙছে, সাদা ফেনা কালো রাত্রি আর ধূসর আকাশের নিচে আঁকি বুকি কাটছে, তারপর আবার মিলিয়ে যাচ্ছে। ফেনার সাদা রেখা কিলবিল করছে জলের মধ্যে সাপের মতো। একটু পরেই সূর্য উঠবে। আকাশ রাঙা হয়ে উঠছে ধীরে ধীরে। শেষ রাতের সমুদ্র আমাদের চেতনা পুরো গ্রাস করে নিচ্ছে। সমুদ্রের একটাই ব্যাখ্যা, দেহান্তর, অনুভূতি আর ব্যাপ্তি। অনেকটা দূরতর নক্ষত্রের মতো মনে হচ্ছে। হিংসা, লোভ, পাপ, সমাজ।